শুভ সকাল স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা রাখি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাস করছি। আমরা ইতিমধ্যে অধ্যায় 1 সম্পূর্ণ শেষ করেছি। অধ্যায় 2 এর পরিচ্ছেদ 1, 2 এগুলো শেষ করেছি। তো দেখো, আমরা দুটো শব্দ দেখি। যেমন মনে করো একটা শব্দ আপন, হ্যাঁ, যেটা আমরা যেমন বাবা মা, ভাই বোন, হ্যাঁ, ছেলে মেয়ে, আমরা পরস্পর আপন, তাই না? রিলেটিভ, কাছাকাছি, আপন, প্রিয় ব্যক্তিত্ব। আবার যদি লিখি আপন, দেখো এই আপন অর্থ হলো দোকান। তাহলে এই আপন মানে প্রিয় ব্যক্তি, কাছের লোক। আবার এই আপন অর্থ হলো দোকান। দেখো পার্থক্য শুধু এই বানানটাতে, এটা দন্ত ন, এটা মূর্ধন্য ন, তাই না? আবার যদি দেখো পানি, মানে যেটা আমরা ওয়াটার পান করি, তাই না? আবার যদি লিখি এই পানি, এই পানি শব্দের অর্থ হলো হাত। পানি শব্দের অর্থ কি? হাত। তো পার্থক্য দেখো এখানেও, এখানে মূর্ধন্য ন, সরি এটা দন্ত ন, আবার এটা মূর্ধন্য ন। তাহলে দেখো পার্থক্য কিন্তু একটা বর্ণে। তাহলে এই যে বিষয়টা, যে দেখো আমরা এখানে দন্ত ন, এখানে মূর্ধন্য ন, এখানে দন্ত ন, এখানে মূর্ধন্য ন, শব্দটা কিন্তু একই, শুধু একটি বর্ণের কারণে বা একটা ধ্বনির কারণে আমাদের পরিবর্তন, অর্থ পাল্টে যাচ্ছে। তো আমাদের বাংলা ভাষায় দুটো ন রয়েছে, আমরা জানি। সে দুটো ন কি কি? একটা হলো মূর্ধন্য ন, আরেকটা হলো কি? দন্ত ন। এটার পার্থক্য আমরা করে থাকি মাত্রা দিয়ে। মূর্ধন্য নটা অর্ধমাত্রার এবং দন্ত নটা পূর্ণমাত্রা, অর্থাৎ এই পাশে এবং এই পাশে দুই পাশেই মাত্রা থাকে, যেটা আবার মূর্ধন্য নটা অনেকটা এই মাঝের দিক থেকে থাকে। তো এটাও কোনো বিষয় না, এটা আরও নিচে থাকলেও সমস্যা নেই। তো বিষয় হলো যে উপরে মাত্রা, আমরা মাত্রা অনুসারে এটাকে পার্থক্য করে থাকি। তো যাই হোক, আমাদের বাংলা ভাষায় এই যে মূর্ধন্য ন এর ব্যবহার রয়েছে, দন্ত ন এর ব্যবহার রয়েছে। তো আমাদের যেহেতু দুটো ন, এবং এই মূর্ধন্য ন ব্যবহৃত হয় শুধু তৎসম শব্দে। আমরা প্রথম অধ্যায় পরিচ্ছেদ 1 এ ভাষায় পড়েছি, উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে থেকে তৎসম শব্দ 1 নম্বরেই পড়েছি আমরা, তৎসম শব্দ। এই তৎসম শব্দেই শুধু মূর্ধন্য ন ব্যবহৃত হয়। অন্য যে শব্দগুলো রয়েছে, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এই শব্দগুলোতে মূর্ধন্য ন ব্যবহৃত হয় না। তো এজন্য আমরা বলতে পারি যে দেখো, তাহলে আমরা আজকে পড়তে যাচ্ছি নত্য বিধান। নত্য বিধান, এই নত্য বিধান কি? নত্য বিধান আমরা বলতে পারি যে, একটু সংজ্ঞাটা তোমরা লিখে নাও। নত্য বিধান তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে, মূর্ধন্য ন ব্যবহারের, তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে নত্য বিধান বলে। নত্য বিধান বলে। তাহলে দেখো আমরা কি লিখেছি, তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে নত্য বিধান বলে। তাহলে দেখো এখানে একটা বিষয় হলো তৎসম শব্দ।
এই তৎসম শব্দ আমরা আগেই বলেছি যে শব্দ উৎস অনুসারে 5 প্রকার। কি কি দেখো, তৎসম, তৎসম, অর্ধ তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর রয়েছে বিদেশি। এই যে 5 প্রকারের শব্দ রয়েছে, এখান থেকে আমরা এগুলোকে একসাথে বলতে পারি অতৎসম শব্দ। এগুলোকে বলতে পারি কি, এটা তৎসম আর এইগুলো হলো অতৎসম, অতৎসম। হ্যাঁ, তো এখন দেখো এই অতৎসম শব্দে কিন্তু মূর্ধন্য ন ব্যবহার হয় না, অর্থাৎ অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তাহলে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই শব্দগুলোতে কিন্তু মূর্ধন্য ন ব্যবহার হয় না। এগুলোতে মূর্ধন্য ন ব্যবহার হয় না। শুধুমাত্র বা শুধু তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহার হয় এবং এখানে দন্ত নও ব্যবহার হয়। হ্যাঁ, তো এখন এই যে দন্ত ন না মূর্ধন্য ন, কোন ন হবে এটার নিয়মই আমরা কোন ন কখন ব্যবহার করব, অর্থাৎ তৎসম শব্দে মূর্ধন্য নও হতে পারে, দন্ত নও হতে পারে। আর অতৎসম শব্দ যেটা আমরা লিখেছি, এখানে শুধু দন্ত ন ব্যবহার হবে। শুধু আমরা অতৎসম বলেছি, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই সব শব্দগুলোকে আমরা একবারে বলেছি কি অতৎসম শব্দ। তো অতৎসম শব্দে শুধু দন্ত ন ব্যবহার হয়, এজন্য কোনো এখানে নিয়মকানুন আর জানার দরকার হবে না। অতৎসম শব্দে নাসিক্য ধ্বনি হিসেবে নয়ের প্রয়োজন হলে সেখানে অবশ্যই দন্ত ন ব্যবহৃত হবে, সেখানে আর কোনো নিয়মের প্রয়োজন নেই। কিন্তু তৎসম শব্দে মূর্ধন্য নও হতে পারে, দন্ত নও হতে পারে। কখন কোন ন হবে এটা আমাদের জানা প্রয়োজন, যে কারণে আমরা মূর্ধন্য ন ব্যবহারের যদি নিয়ম জানি যে কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য ন ব্যবহার হবে আর বাকি সব ক্ষেত্রে দন্ত ন হবে, তাহলে আমরা এই যে মূর্ধন্য ন আমরা সংজ্ঞাটা লিখেছি দেখো, তৎসম শব্দে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে। এখানে একটা ছড়া আমরা বলতে পারি, রিকার, রকার, সকারের পর নকার যদি থাকে, হ্যাঁচ করে তার কাটবে মাথা, কোন বাপ তার রাখে। এখানে মাথা কাটা বলতে বোঝাচ্ছে মাত্রা। দেখো এই যে আমরা ন লিখেছি, এখান থেকে মাত্রাটা মুছে দিলেই কিন্তু মূর্ধন্য ন হয়ে গেল, এজন্য মাত্রা বাদ দেওয়াটা। তোমরা যদি এই নত্যবিধান সম্পর্কে ভালো বই পড়তে চাও, আমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই রয়েছে এই বইটা তোমরা অবশ্যই পড়বে, এবং এই বইয়ের পাশাপাশি বাংলা লেখার নিয়মকানুন, বাংলা লেখার নিয়মকানুন হায়াত মাহমুদ, ডক্টর হায়াত মাহমুদ স্যার, তার এই বইটাও তোমরা লক্ষ্য করতে পারো। এছাড়া আরও বাংলা বানানের নিয়মকানুন আছে। হ্যাঁ, তো আরও অনেক বই পুস্তক রয়েছে, ভাষা শিক্ষা ব্যাকরণ রয়েছে, এ সমস্ত বইও তো এ সকল বইও তোমরা পড়তে পারো। অনেক বই পুস্তক রয়েছে, বাংলা একাডেমি, বাংলা বানানের নিয়ম আছে ইত্যাদি আরও অনেক রেফারেন্স বই আছে, এগুলো তোমরা লক্ষ্য করতে পারো। তো আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা মূর্ধন্য ন ব্যবহার করব, এই মূর্ধন্য ন ব্যবহার করার সময় অবশ্যই আমাকে মনে রাখতে হবে কমন কথা যেটা, যে মূর্ধন্য ন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শব্দটাকে তৎসম শব্দ হতে হবে। যদি শব্দটি তৎসম না হয় তাহলে কিন্তু সেখানে মূর্ধন্য ন ব্যবহার হবে না। তো আমরা কয়েকটি নিয়ম আমরা দেখি, বিধান বা নিয়ম। যেমন দেখো আমরা বলে থাকি যে রি, র, স, এই যে তিনটা বর্ণ লিখেছি, রি, র, স, এই তিনটার পর যদি রি, র, স এর পর তৎসম শব্দে নাসিক্য ধ্বনি নয়ের প্রয়োজন হলে, ন এর প্রয়োজন হলে মূর্ধন্য ন ব্যবহার হবে। মূর্ধন্য ন,
তাহলে তৎসম শব্দে নয়ের প্রয়োজন হলে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন আমরা একটি উদাহরণ লিখে ফেলি, যেমন রি দিয়ে আমরা লিখতে পারি ঋণ, ঋণ। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমরা ঋণ শব্দটা লিখেছি, এখানে রি এর পরে মূর্ধন্য ন ব্যবহার হয়েছে। আমরা লিখেছি রি র স, এরপর তৎসম শব্দে নাসিক্য ধ্বনি নয়ের প্রয়োজন হলে, আমরা যদি বলি রি র স এর পরে মূর্ধন্য ন হয়, কথাটা কি ঠিক হবে? অবশ্যই কথাটা ঠিক হবে না। কেননা রি র স এর পরে তো যে কোনো বর্ণেরই প্রয়োজন হতে পারে। সব জায়গায় কি আমি ন বসিয়ে দিব? অবশ্যই আমি সব জায়গায় ন বসাতে পারবো না। তাহলে কখন যদি নয়ের প্রয়োজন হয়, যেহেতু আমাদের বর্ণমালায় দুটো বর্ণ রয়েছে, মূর্ধন্য ন একটা, আরেকটা হলো দন্ত ন। তো যেহেতু আমাদের নয়ের প্রয়োজন যদি হয়, আমাদের যদি নয়ের প্রয়োজন হয়, তাহলেই আমরা এই শর্ত পূরণ সাপেক্ষে আমরা মূর্ধন্য ন লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা হলো রি র স এর পর তৎসম শব্দে নাসিক্য ধ্বনি নয়ের প্রয়োজন হলে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। তার মানে কিন্তু আমরা এটা বলতে পারছি না রি র স এর পরে নয়ের প্রয়োজন হয় বা রি র স এর পরে মূর্ধন্য ন হয়, এটা বললে কিন্তু কথাটা যৌক্তিক হবে না। আচ্ছা, তাহলে দেখো ঋণ, যেমন রণ, রণ। হ্যাঁ, তারপরে আমরা লিখতে পারি ভাষণ, ভাষণ, ভাষণ। তাহলে দেখো কি কি লিখেছি আমরা, রি র স এর পর যদি নয়ের প্রয়োজন হয় তাহলে সেখানে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। হ্যাঁ, এরকম আরও অনেক উদাহরণ রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারবে। এবার দেখো আমরা আরও একটি নিয়ম দেখি। রি র স এর পরে নয়ের প্রয়োজন হলে মূর্ধন্য ন হবে। আবার রিকার, রিকার, রেফ, রফলা, এই যে তিনটা বিষয় রয়েছে। রিকার মানে কিন্তু এই রি এর সংক্ষিপ্ত রূপ। রিকার মানে কি? রি এর সংক্ষিপ্ত রূপ। রেফ মানে হলো র এর সংক্ষিপ্ত রূপ, র এর সংক্ষিপ্ত রূপ, এটা হলো র এর সংক্ষিপ্ত রূপ। এবং রফলাটাও কিন্তু র এর সংক্ষিপ্ত রূপ, র এর সংক্ষিপ্ত রূপ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি র এর সংক্ষিপ্ত রূপ দুটা, একটা হলো রেফ আর একটা হলো রফলা। যদি র কোনো বর্ণের পূর্বে ব্যবহৃত হয়, আবার বলছি, যদি র কোনো বর্ণের পূর্বে ব্যবহৃত হয় তাহলে সেখানে তার সংক্ষিপ্ত রূপ হিসেবে রেফ বসে। আর যদি র কোনো বর্ণের পরে ব্যবহার হয় তাহলে তার সংক্ষিপ্ত রূপ হিসেবে রফলা বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো রি র স এর পর, রি র স এর পর এরপর নয়ের প্রয়োজন হলে, ন এর প্রয়োজন হলে, নয়ের প্রয়োজন হলে সেখানে আমরা আগেই বলেছি রি র স এর পর নয়ের প্রয়োজন হলে, আমরা কিন্তু আগেই বলেছি যে এখানে তৎসম শব্দটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে তৎসম শব্দে আমাদের এই যে কয়েকটা নিয়ম আমরা এখন পড়ব সবগুলো মূর্ধন্য ন বা নত্ব বিধানের নিয়মের এই কয়েকটায়, যে তৎসম শব্দে, তৎসম শব্দে নয়ের প্রয়োজন হলে, তৎসম শব্দে নয়ের প্রয়োজন হলে মূর্ধন্য ন ব্যবহার হয়। এভাবে রিকার, রেফ, রফলা এর পর, এরপর রিকার, রেফ, রফলা এর পর নয়ের প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য ন ব্যবহার হবে। যেমন দেখো মূর্ধন্য ন ব্যবহৃত হবে, ব্যবহৃত। তাহলে দেখো রি র স এর পরে নয়ের প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ নেই রিকার দিয়ে
তৃণ অর্থ ঘাস না, তৃণ। আচ্ছা, আবার রেফ, যেমন ধরো বর্ণ, বর্ণ, বর্ণ। আমরা দেখো রিকার ব্যবহার করেছি, এই রিকার এরপর ন, মূর্ধন্য ন হয়েছে। আবার বয়ের পরে কি মূর্ধন্য ন হয়েছে। এখানে এই আগে উচ্চারণ করতে গেলে কিন্তু আমরা আগে পাবো কি রেফ, আগে পাবো রেফ। এজন্য বর উচ্চারণটা লক্ষ্য করো, বর্ণ, বর্ণ, অর্থাৎ আগে কিন্তু র উচ্চারিত হচ্ছে, তারপরে ন আসতেছে। এ কারণে কিন্তু আমরা এই উচ্চারণে আগে যেহেতু র আসছে, এজন্যই কিন্তু আমরা মূর্ধন্য ন এখানে ব্যবহার করতে পারছি। হ্যাঁ, যেমন দেখো আর যদি রেফ দিয়ে একটা রফলা দিয়ে উদাহরণ দেই, মিশ্রণ, মিশ্রণ। তাহলে দেখো এখানে রফলা আছে, তারপরে কি মূর্ধন্য ন ব্যবহার হয়েছে, এখানে রি আছে, তারপরে মূর্ধন্য ন হয়েছে, এখানে বস রেফ আছে, এরপরে মূর্ধন্য ন ব্যবহার হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে রিকার, রেফ, রফলা এরপর তৎসম শব্দে মূর্ধন্য নয়ের প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। ন ধ্বনির যদি প্রয়োজন হয়, অন্য ধ্বনির প্রয়োজন হলে তো আর আমরা সেখানে ন বসিয়ে দিতে পারি না, তাই না? এরপরে আমরা আরেকটা নিয়ম লিখে ফেলি। যেহেতু মূর্ধন্য ন একটি মূর্ধন্য ধ্বনি, তাহলে দেখো ট বর্গীয় ব্যঞ্জনের সাথে, ট বর্গীয়, ট বর্গীয় ব্যঞ্জনের সাথে, ব্যঞ্জনের সাথে, ট বর্গীয় ব্যঞ্জনের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে, যুক্ত ব্যঞ্জন গঠনে, ট বর্গীয় বর্ণের সাথে, ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে, ট বর্গীয় ব্যঞ্জনের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে ন এর প্রয়োজন হলে, ন এর প্রয়োজন হলে, প্রয়োজন হলে মূর্ধন্য ন ব্যবহৃত হয়, মূর্ধন্য ন ব্যবহৃত হয়। তাহলে আমরা কি লিখেছি দেখো, ট বর্গীয়, ট বর্গীয় ব্যঞ্জন মনে আছে আমাদের, ট, ঠ, ড, ঢ, এগুলো হলো কি আমরা বর্গ আকারে ভাগ করেছি না 25টি বর্ণকে, 5টি, 5 5। ক, ক বর্গীয় বর্ণ হলো ক, খ, গ, ঘ, উ। চ বর্গীয় হলো চ, ছ, জ, ঝ, ঞ। ট বর্গীয় হলো ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন। ত বর্গীয় হলো ত, থ, দ, দ দন্ত ন। প বর্গীয় হলো প, ফ, ব, ভ, ম। তো এখানে আমরা লিখেছি ট বর্গীয় ব্যঞ্জনের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে, ট বর্গীয় ব্যঞ্জনের সাথে বা বর্ণের সাথে বললে হয়, ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত ব্যঞ্জন গঠনে নয়ের প্রয়োজন হলে সেখানে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে যেমন আমরা উদাহরণ লিখি, যেমন যেমন দেখো এই শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করি এবং অনেক ক্ষেত্রেই কিন্তু ভুল দেখা যায়। ঘন্টা, যেমন তোমরা পরীক্ষা দাও, সৃজনশীল কত 2 ঘন্টা 30 মিনিট। দেখো এই যে ঘন্টা লিখতে ঘয়ের পরে, ঘয়ের পরে মূর্ধন্য 9টয় আকার, যদি আমরা এখানে মাত্রা দিয়ে মিশিয়ে দেই তাহলে কিন্তু এটা দন্ত ন হয়ে যায় এবং সেটা ভুল হয়। তাহলে আমাদের জানা থাকলো যে ঘন্টা বানানে কি মূর্ধন্য 9টা, আর মূর্ধন্য ন আর দন্ত নয়ের মধ্যে পার্থক্য হলো লেখার সময়, মূল পার্থক্য হলো উপরের মাত্রা। মূল পার্থক্য কি? উপরের মাত্রা।
তাহলে দেখো ঘন্টা, যেমন কণ্ঠ, ক নয় ঠ, কণ্ঠ। তো এখানে মূর্ধন্য নর সাথে ঠ যুক্ত হয়েছে, এখানে ট যুক্ত হয়েছে। হ্যাঁ, এরপরে যেমন আছে ভণ্ড, না ভণ্ড, ভণ্ড। তাহলে দেখো এই যে আমরা ভ লিখেছি, ভয়ের পরে মূর্ধন্য নয় ড, এখানে মূর্ধন্য নয় ড ব্যবহার করেছি। চর্যাপদে যে সকল কবি রয়েছেন, কান্নপা, লুইপা, ভুসুকুপা, সবরপা, সরহপা, কুক্কুরিপা, এরকম একজন পা আছেন ঢেন ঢন পা। দেখো ঢেন ঢন, ঢয়কার, হ্যাঁ মূর্ধন্য নয় ঢ ন, ঢেন ঢন পা। এই পা কিন্তু তাদের উপাধি, পাদানাম। পা হলো তাদের সম্মানসূচক উপাধি, পা। এটার পূর্ণরূপ হলো পাদানাম। অর্থাৎ ঢেন ঢন পা একজন পদকর্তা, যিনি চর্যাপদে লিখেছেন, চর্যাপদের কবিতা লিখেছেন বা পদ লিখেছেন। তাহলে দেখো ঢেন ঢন, এখানে মূর্ধন্য নয় ঢ ন, ঢেন ঢন। তো আমরা এখানে ঘণ্টা, কণ্ঠ, ভণ্ড, ঢেন ঢন ইত্যাদি। তবে মূর্ধন্য নয়ের সাথে ঢ দিয়ে উদাহরণটা কিন্তু খুব কম পাওয়া যায়, শব্দের গঠনটা খুব কম হয়ে থাকে, তবুও হয়ে থাকে। এরপরে যেমন দেখো এই রি র স এর পর বা এদের সংক্ষিপ্ত রূপের পর যদি ক বর্গীয় বর্ণ, আমরা আরেকটা নিয়ম লিখি, তোমরা লিখে ফেলো খাতায় যে রি র স বা এদের সংক্ষিপ্ত রূপের পর যদি, রি র স বা এদের সংক্ষিপ্ত রূপের পর যদি রি র স বা এদের সংক্ষিপ্ত রূপের পর যদি, সংক্ষিপ্ত রূপের পর, সংক্ষিপ্ত রূপ কি, সংক্ষিপ্ত রূপের পর, এই সংক্ষিপ্ত রূপটা কি কি? এই রি এর সংক্ষিপ্ত রূপ রিকার, রয়ের হলো রেফ বা রফলা, এগুলা। স যেমন যুক্ত ক্ষয়ের মধ্যে স থাকে। এদের সংক্ষিপ্ত রূপের পর যদি ক বর্গীয়, ক বর্গীয়, প বর্গীয়, ক বর্গীয়, প বর্গীয় বর্ণ থাকে বা হ থাকে, জ থাকে, ব থাকে, র, ল বা অনুস্বার এগুলো থাকে, এবং বা স্বরবর্ণ থাকে, বা স্বরবর্ণ থাকে, তার পরবর্তী, বা তারপরে এগুলো থাকে, তার পরবর্তী নটি, এই যে ন থাকবে, তার পরবর্তী নটি মূর্ধন্য নয় পরিণত হয়, মূর্ধন্য ন হয়, মূর্ধন্য ন হয়। যেমন দেখো আমরা যদি উদাহরণ লিখি, যেমন অগ্রহায়ণ, লক্ষ্য করো অগ্রহায়ণ। তো এখানে এই যে এখানে রয়ের সংক্ষিপ্ত রূপ কি, রফলা আছে, তাই না? রয়ের সংক্ষিপ্ত রূপ এই যে রফলা পেয়েছি আমরা। এই রফলা দেখো, এই যে রফলা আছে, এরপরে হ আছে, এই যে আমরা বলেছি হ আছে, এরপরে স্বরবর্ণ, এই যে স্বরবর্ণ আছে 11টি, তার একটি হলো আ। তাহলে দেখো রফলার পরে হ আছে, স্বরবর্ণ আছে এবং অন্তস্থ অ, হ্যাঁ অন্তস্থ অ আছে,
অন্তস্থ অ আছে, আমরা এই জানি যে অন্তস্থ অ এবং অন্তস্থ জ একই ধ্বনি। তো এই যে অন্তস্থ অ আছে, এরপরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। এরপরে কি হয়েছে? মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। তো যদি আমরা লিখি ঘ্রাণ, দেখো ঘ্রাণ, এই যে রফলা আছে, তারপর স্বরবর্ণ আছে, এরপরে মূর্ধন্য ন আছে। যদি লিখি প্রাণ, প্রাণ, এখানে দেখো রফলা আছে, তারপরে স্বরবর্ণ আছে, তারপরে মূর্ধন্য ন আছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো যে রি, র, স বা এদের সংক্ষিপ্ত রূপের পর যদি ক বর্গীয় বর্ণ থাকে, ক বর্গীয় বর্ণ কয়টি? 5টি। ক বর্গীয় বর্ণ কয়টি? 5টি। প বর্গীয় বর্ণ কয়টি? 5টি। এরপরে এখানে লিখেছি হযবর ল, তাই না? অনুস্বার। এগুলোর পর যদি এখানে আরও অনুস্বার যোগ করে দেওয়া যায়, এগুলোর পর যদি এরপরে আছে আরও স্বরবর্ণ আছে। স্বরবর্ণ কয়টি? 11টি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো যে ক বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, অন্তস্থ অ, অন্তস্থ জ, হ, র, ল, অনুস্বার, এগুলো যদি থাকে তাহলে এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। হ্যাঁ, যদি আমরা আরেকটা উদাহরণ লিখি, দেখো দর্পণ, দর্পণ, এই উদাহরণটা লক্ষ্য করো যে এখানে প আছে, আগে আছে রেফ, দর, এরপরে আছে রেফ। উচ্চারণটা কিন্তু এই র বা রেফের উচ্চারণটা কিন্তু আগে হবে, এরপরে প, তারপরে একটা মূর্ধন্য ন হয়েছে। এরপরে কিছু শব্দ আছে, এই শব্দের পরে যদি অয়ন বা আয়ন যুক্ত হয়, এই শব্দগুলোর পর যদি অয়ন বা আয়ন যুক্ত হয় তাহলে আমাদের মূর্ধন্য ন হয়ে যায়। যেমন দেখো উত্তর, পর, পার, রবীন্দ্র, চন্দ্র, নার ও রাম। উত্তর, পর, পার, রবীন্দ্র, চন্দ্র, নার ও রাম, এই শব্দগুলোর পর যদি অয়ন বা আয়ন যুক্ত হয় তাহলে উক্ত অয়ন বা আয়ন এর নটি মূর্ধন্য নয়ে পরিণত হয়। দন্ত নটি মূর্ধন্য ন এ পরিণত হয়। একটু লক্ষ্য করো, একটা চমৎকার নিয়ম, এটি জানা থাকলে আমাদের অনেকগুলো শব্দ শুদ্ধ করে লেখা সম্ভব। তাহলে দেখো উত্তর, পর, পার, রবীন্দ্র, চন্দ্র, নার ও রাম, এই শব্দগুলোর পর যদি অয়ন বা আয়ন যুক্ত হয়, দেখো এখানে অয়ন বানানে কিন্তু কোন ন? দন্ত ন। আয়ন বানানে কোন ন? দন্ত ন। যদি যুক্ত হয় তাহলে এই অয়ন বা আয়নের দন্ত নটা কিসে? মূর্ধন্য নতে পরিণত হবে। কোন নতে? মূর্ধন্য নতে পরিণত হবে। হ্যাঁ, যেমন দেখো রাম যোগ আয়ন, রামায়ণ, রাম যোগ আয়ন সমান কি? রামায়ণ। তাহলে দেখো এই যে রামায়ণ,
এই রামের সাথে যে আয়ন যুক্ত হয়েছে, আয়নের এটা কিন্তু দন্ত ন ছিল, এখন সেটা মূর্ধন্য নতে পরিণত হয়েছে। তাহলে এখন দেখো এই যে আমরা পরিবর্তন করলাম, কেন করেছি? রাম শব্দটার সাথে যখন আয়ন যুক্ত হয়েছে, আয়ন যুক্ত হওয়ার কারণে আমাদের নিয়ম বলছে যে এই আয়ন যুক্ত হলে আয়নের দন্ত নটি এখানে মূর্ধন্য নতে পরিণত হবে। যেমন উত্তর যোগ আয়ন, উত্তরায়ন। হ্যাঁ, উত্তরায়ন। এখানে দেখো এখানেও কিন্তু আয়ন বানানে দন্ত ন ছিল, আয়ন বানানে উত্তর যোগ আয়ন সমান উত্তরায়ন, এই আয়ন বানানে কিন্তু দন্ত ন ছিল। তাহলে এই দন্ত নটা কিন্তু এখন মূর্ধন্য নতে পরিবর্তন হয়ে গেছে। আমরা এই যে যেমন রবীন্দ্র যোগ আয়ন, রবীন্দ্রায়ন। হ্যাঁ, এই যে আয়ন বা অয়ন, আয়ন বা অয়ন বানানে দন্ত ন ছিল, আয়ন বানানে এবং অয়ন বানানে দুটাতেই দন্ত ন ছিল। এই আয়ন বা অয়ন যখন উত্তর, পর, পার, রবীন্দ্র, হ্যাঁ, চন্দ্র, নার ও রাম এই শব্দগুলোর সাথে, হ্যাঁ চন্দ্র অবশ্য চান্দ্রও আছে এখানে, শব্দ চান্দ্রও আছে, চান্দ্র চন্দ্র দুটোই আছে। তো এই শব্দগুলোর সাথে যখন যুক্ত হয় তখন এই অয়নের দন্ত নটি মূর্ধন্য নতে, আয়নের দন্ত নটি মূর্ধন্য নতে পরিণত হয়। যেমন আমরা উদাহরণে দেখলাম যে উত্তরায়ণ, হ্যাঁ রবীন্দ্রায়ণ, রামায়ণ, হ্যাঁ ইত্যাদি উদাহরণগুলো আমরা দেখলাম। তাহলে ঠিক আছে, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই নত্যবিধানের বাকি অংশ আলোচনা করব। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতে এখানেই শেষ করছি। তোমরা পাঠ্যপুস্তকগুলো ভালোভাবে পড়বে এবং আমার এই ক্লাসটা প্রয়োজনে যেহেতু আমাদের পেজে থেকে যাচ্ছে বারবার তোমরা দেখবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।